মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথার 61 পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম পাণ্ডুর পত্নী কুন্তী ঋষি দুর্বাসার দেওয়া মন্ত্রের প্রয়োগ করে যথাক্রমে ধর্মদেব ও বায়ুদেবের থেকে 2টি পুত্র লাভ করেছেন। ওদিকে হস্তিনাপুরে ধৃতরাষ্ট্র পত্নী গান্ধারী 1 বছর ধরে গর্ভবতী। পাণ্ডুর পুত্র লাভের খবর হস্তিনাপুরে গিয়ে পৌঁছেছে। ভূয়দর্শিনী গান্ধারী যুধিষ্ঠির জন্মাবার আগেই গর্ভধারণ করেছিলেন, কিন্তু তিনি প্রসূতা হননি। যে মুহূর্তে যুধিষ্ঠিরের জন্ম সংবাদ অন্তঃপুরে এসে পৌঁছল, সঙ্গে সঙ্গে গান্ধারী ঈর্ষায় ক্ষুব্ধ হয়ে নিজের গর্ভে আঘাত করলেন। এই মুহূর্তটির কথা নাকি ধৃতরাষ্ট্র জানতেন না, কিন্তু গান্ধারী ইচ্ছা করে নিজের গর্ভপাত করলেন। নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন, গান্ধারী দুঃখ মূর্ছিতা, অর্থাৎ দুঃখে কাতর হয়ে নিজের গর্ভমোচন করলেন অকালে। কিন্তু এই দুঃখ যে ঈর্ষাজনিত সে কথা গান্ধারী নিজেই পরে স্বীকার করেছেন। আশ্চর্যের ব্যাপার হলো, গান্ধারীকে আমরা একটু অন্যভাবে চিনি। গান্ধারীর ধৈর্য এবং ধর্মবোধ পরে প্রবাদে পরিণত হবে। সেই গান্ধারীর মধ্যে এমন অদ্ভুত অসহিষ্ণুতা দেখে মনে হয় ধৃতরাষ্ট্রের জটিলতাই এখানে গান্ধারীর মধ্যে সঞ্চারিত হয়ে থাকবে। যতই বলা হোক ধৃতরাষ্ট্র কিছুই জানতেন না আর গান্ধারী স্বেচ্ছায় এই কর্ম করে বসলেন, একথা ঠিক বিশ্বাস করা কঠিন। অন্ধত্বের কারণে ধৃতরাষ্ট্র রাজ্য পাননি, এই ক্ষোভ তাকে অহর্নিশ পীড়া দিত। পাণ্ডু বনে প্রব্রজিতা হবার পর থেকে তার মনে তীব্র আশা ছিল যে জ্যেষ্ঠ হওয়া সত্ত্বেও তিনি নিজে রাজা হতে পারেননি বটে, কিন্তু তার পুত্র যদি পাণ্ডুর পুত্রটির থেকে বয়োজ্যেষ্ঠ হয় তবে তার পুত্রই রাজ্য লাভ করবে। অন্তত আত্মজ পুত্রের রাজসুখ দেখে তিনি নিজের মনে মনে রাজা হবার সুখ মেটাবে। নৃসিংহপ্রসাদ ভাদুরীর ধারণা, ধৃতরাষ্ট্রের এই মনোবৃত্তি কিংবা আশা আকাঙ্ক্ষার কথা মনস্বিনী গান্ধারী জানতেন এবং এই বিষয় নিয়ে গান্ধারীর সঙ্গে তার বারংবার আলোচনা হয়েছে নিশ্চয়। কাজেই আপাতত এই গর্ভপাতের ঘটনাটা ধৃতরাষ্ট্রের অজান্তে ঘটলেও গান্ধারী তার মনোগত ইচ্ছার দ্বারা এতটাই চালিত হয়েছিলেন যে তার মতো ধর্মশীলা নারীর মধ্যে ঈর্ষার বীজ উৎপন্ন হয়েছিল। কিন্তু দুরদৃষ্ট এমনই যে গর্ভে আঘাত হানার পরেও তার অভীষ্ট পূরণ হলো না। তার গর্ভ থেকে বহির্গত হলো লোহার মতো শক্ত এক মাংসপিণ্ড। গর্ভপাতের লক্ষণযুক্ত সেই মাংসপেশিটি ফেলে দেওয়ার কথাই ভাবলেন গান্ধারী। মহাভারতের কবি লিখেছেন, গান্ধারীর এই ইচ্ছের কথা ধ্যান যোগে জানতে পারলেন ব্যাস। তিনি সঙ্গে সঙ্গে উপস্থিত হলেন হস্তিনাপুরে। তিনি মাংসপিণ্ডটি দেখে গান্ধারীকে জিজ্ঞাসা করলেন, তুমি এই মাংসপেশিটি নিয়ে কি করতে চাও এখন? গান্ধারী তার হৃদয়ের সমস্ত সত্য নিবেদন করলেন শ্বশুর ব্যাসের কাছে। তিনি যে কুন্তীর প্রতি ঈর্ষান্বিত হয়ে আপন গর্ভে আঘাত এনেছিলেন সে কথা অকপটে জানালেন তাকে। সামান্য একটু অভিমানও করলেন ব্যাসের প্রতি। বললেন, আপনি আমাকে শতপুত্র লাভ করার বর দিয়েছিলেন, কিন্তু শতপুত্র দূরে থাক, আমার গর্ভ থেকে জন্ম নিয়েছে লোহার মতো এই এক মাংসপেশি। ব্যাস বললেন, আমি বৃথা আলাপের সময়ও কখনো মিথ্যা কথা বলিনি, তাই আমার আশীর্বাদও মিথ্যা হবে না। তুমি খুব তাড়াতাড়ি 100টা কলসি নিয়ে এসো এবং সেগুলিতে ঘি ভরে রেখে দাও। এইবার অতি শীতল জলে এই মাংসপিণ্ডটিকে ভিজিয়ে রাখো। ব্যাসের কথা শুনে গান্ধারী শীতল জলে মাংসপিণ্ডটিকে বারবার সিঞ্চন করতে লাগলেন। আস্তে আস্তে মাংসপিণ্ডটি অনেকগুলি খণ্ডে বিভক্ত হলো। ব্যাস প্রত্যেকটি খণ্ডকে তারপর রেখে দিলেন ঘৃতপূর্ণ কলসিতে। সুরক্ষিত স্থানে কলসিগুলি রেখে দেওয়া হল। ব্যাস বললেন, ঠিক 1 বৎসর পরে কলসিগুলির মুখগুলি তুমি খুলবে। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিডলাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,40,000 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন, ট্রান্সফর্মিং লাইভস নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন। মিডলাইফ মানে ক্রাইসিস নয়, মিডলাইফ মানে ট্রান্সফরমেশন। ব্যাস যেহেতু গান্ধারীকে আরো 1 বছর অপেক্ষা করতে বললেন, অতএব তাঁর জ্যেষ্ঠ পুত্রের জন্ম অন্তত 1 বছর পিছিয়ে গেল এবং দুর্ভাগ্যক্রমে তা মিলে গেল কুন্তীর পুত্র ভীমের জন্মতিথির সঙ্গে। দুর্যোধন ভীমের জন্মরাশিতে যেন পদার্পণ করেই জন্মালেন।
দিন আর রাতের এই দুই জাতক দিন রাত্রির মতোই বিপরীত আকর্ষণে শত্রু হয়ে থাকবেন চিরকাল। মহাভারতের কবি ধৃতরাষ্ট্রের প্রথম পুত্র দুর্যোধন জন্মাবার সঙ্গে সঙ্গেই নিরপেক্ষ ঐতিহাসিকের মতো ঘোষণা করে দিলেন যে জন্মের প্রমাণে যুধিষ্ঠিরই কৌরব পাণ্ডবদের মধ্যে সবার চাইতে বড়। ভবিষ্যতে হস্তিনাপুরের সিংহাসনের অধিকার নিয়ে যে লড়াই লাগবে, সেখানে তৎকালীন দিনের ভাবনা অনুযায়ী ধর্মপুত্র যুধিষ্ঠিরই যে সিংহাসনের ন্যায়সঙ্গত দাবিদার, সে ব্যাপারে মহাভারতের কবি নিজের মতটি আগেই জানিয়ে রাখলেন। ধৃতরাষ্ট্র গান্ধারীর প্রথম পুত্র দুর্যোধন জন্মাবার সঙ্গে সঙ্গেই নাকি গর্দভের মতো কর্কশ শব্দ করে কেঁদেছিলেন। দুর্যোধনের ওই শব্দের প্রতিধ্বনি করে ডেকে উঠেছিল শেয়াল, শকুন, কাকেরা। চারিদিকে নানা দুর্লক্ষণও দেখা দিল এবং তাতে মহারাজ ধৃতরাষ্ট্র চিন্তিত হলেন রীতিমতো। তিনি ভীষ্ম, বিদুর এবং অন্যান্য মন্ত্রী ব্রাহ্মণদের সভায় ডেকে এনে বললেন, আমাদের এই বিখ্যাত কুরুকুলের বৃদ্ধি ঘটিয়েছে যে ছেলেটি, সেই যুধিষ্ঠির তো রাজ্য পেয়েই গেছে, অতএব সেখানে আমার কিচ্ছুটি বলার নেই। কুমার যুধিষ্ঠিরের পর আমার জ্যেষ্ঠ পুত্র দুর্যোধন রাজা হতে পারবে তো? ধৃতরাষ্ট্রের এই সামান্য কথা থেকেই বোঝা যায় রাজ্য পাবার জন্য তার কতটা আকুতি ছিল। নিজে নাই পেলাম, অন্তত ছেলে রাজ্য পাক, এইরকম এক তীব্র আকাঙ্ক্ষা থেকে ধৃতরাষ্ট্রের মানসিক জটিলতা তৈরি হতে থাকে। এরপর তিনি যখন বুঝলেন যে জন্মের প্রমাণে যুধিষ্ঠিরই সর্বজ্যেষ্ঠ এবং তিনি হস্তিনাপুরের অধিকার পাবেন, তখন তিনি সখেদে বলেছেন, যুধিষ্ঠির রাজ্য পাক তাতে আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু তারপরে আমার দুর্যোধন রাজ্য পাবে তো? প্রশ্নটা সভাসদদের কাছে অত্যন্ত বিরক্তিকর ছিল। কে যুধিষ্ঠির, কোথায় যুধিষ্ঠির, এখনো তাকে চোখে দেখা যায়নি। যদি বা ধরে নেওয়া যায় পাণ্ডুপুত্র নিজের অধিকারে না হয় এসেই পড়লেন হস্তিনায়, কিন্তু যুধিষ্ঠিরের চেয়ে 1 বছরের মাত্র ছোট হয়ে দুর্যোধন কতদিন তার অগ্রজের মৃত্যুর অপেক্ষা করবেন, আর কবেই বা রাজা হবেন? কিন্তু ধৃতরাষ্ট্রের প্রশ্নটা মোটেই এত সরল নয়। তিনি ভাবছেন, বয়সে বড় ভাই হওয়া সত্ত্বেও তিনি রাজ্য পাননি, তার পরবর্তী বংশেও তার অনুজের পুত্র যুধিষ্ঠির রাজা হবেই। এরপর আবার বংশ পরম্পরায় যুধিষ্ঠিরের পুত্রই রাজা হবে ভবিষ্যতে। ধৃতরাষ্ট্র এটা চলতে দিতে চান না। তার ইচ্ছে যুধিষ্ঠিরের রাজত্বকাল পেরিয়ে যাবার পরেও যদি দুর্যোধন রাজা হন, তবে সেই অভিষিক্ত রাজার পুত্রটি অন্তত হস্তিনাপুরের সিংহাসনে বসবে। অন্তত তাতে ধৃতরাষ্ট্রের বংশ পরম্পরা সিংহাসনের অধিকারী হবে, পাণ্ডুরা নয়। ধৃতরাষ্ট্রের এই কূটবুদ্ধি সভাসদ মন্ত্রীরা, বিশেষত ভীষ্ম এবং বিদুর অবশ্যই খুব ভালো করে বুঝেছেন। জন্মের তারিখ এবং বয়সের নিরিখে যুধিষ্ঠিরই যে রাজ্য লাভের ন্যায়সঙ্গত অধিকারী, সে কথা ভীষ্ম এবং বিদুরকেও আলাদা করে জানানো হয়েছিল। অতএব ধৃতরাষ্ট্রের প্রশ্ন শুনে তাঁরা কি বুদ্ধি করলেন সেটাও লক্ষ্য করার মতো। ধৃতরাষ্ট্রের প্রশ্ন শেষ হবার সঙ্গে সঙ্গেই নাকি আবারও সেই শেয়াল, কুকুর, শকুনের অমঙ্গল সূচক শব্দ শোনা গেল। আর সেই অমঙ্গলের শব্দ শুনেই বিদুর বলে উঠলেন, আপনার বড় ছেলে জন্মাবার সঙ্গে সঙ্গেই যখন এইসব অকল্যাণকর প্রাণীদের শব্দ শোনা যাচ্ছে, অতএব আপনার এই পুত্র এই বিখ্যাত কুরুবংশের সর্বনাশ ডেকে আনবে বলেই আমাদের মনে হচ্ছে। আপনি বরং আপনার জ্যেষ্ঠ পুত্রটিকে পরিত্যাগ করুন। 100 ছেলের জায়গায় একটিকে বাদ দিয়ে যদি আপনার 99টি ছেলেও থাকে, তাতেও এই বিখ্যাত ভরত বংশের শান্তি থাকবে। বিদুর ধৃতরাষ্ট্রকে মহারাজ ভরতের নাম করে কথা বললেন, কারণ রাজ্যের স্বার্থে এবং বৃহত্তর প্রজাপালন ধর্মের স্বার্থে মহারাজ ভরত তাঁর অনুপযুক্ত পুত্রদের ত্যাগ করেছিলেন। বিদুর সেই দৃষ্টান্তের অনুবৃত্তি কামনা করলেন ভরত বংশের অধস্তন ধৃতরাষ্ট্রের কাছে। বস্তুত শেয়াল, শকুনের ডাক এবং অন্যান্য দুর্নিমিত্তের মহাকাব্যিক বর্ণনার মধ্যে সত্যই কোনো দুর্লক্ষণ ছিল কিনা আমাদের জানা নেই, কিন্তু স্বয়ং ধৃতরাষ্ট্রের প্রশ্নের মধ্যেই কুরুবংশের অশান্তির লক্ষণ সুপ্ত ছিল। যুধিষ্ঠির যখন রাজা হবেনি এবং সেটা যখন নিয়তির মতো ধৃতরাষ্ট্রের ভাগ্যে নেমে এসেছে, সেখানে ধৃতরাষ্ট্রের ওই প্রশ্নের মধ্যেই অশান্তির দুর্লক্ষণ ছিল। সেটা বুঝেই মহামতি বিদুর এবং হস্তিনাপুরের রাজসভার অন্যান্য ব্রাহ্মণ মন্ত্রীরা রাজধর্মের বিধান দিয়ে বললেন, বংশের শান্তির জন্য একজনকে পরিত্যাগ করা বাঞ্ছনীয়।
আর যদি একটি জনপদ বা গ্রাম রক্ষার জন্য আপন বংশকেও ত্যাগ করতে হয়, তবে তাই করা উচিত। সেকালে ভারতবর্ষের রাজধর্মের আদর্শ এইরকমই ছিল। বৃহত্তরের স্বার্থে আত্মস্বার্থ বলি দেওয়ার কথাই এখানে বলা হয়েছে। বিদুর সেই বৃহত্তর স্বার্থগুলির কোনটার চেয়ে কোনটা বড় এই অনুক্রমে দেখিয়েছেন। বংশজনের জন্য কুলের অশান্তিকারী মানুষকে, একটি গোটা গ্রামের জন্য নিজের বংশকে, এবং সম্পূর্ণ দেশের জন্য একটা গ্রামকেও ত্যাগ করাটা রাজধর্মের নীতি। সবার উপরে আছে নিজের কথা, অর্থাৎ তুমি যদি নিজে বিপন্ন হও, মৃত্যু যদি তোমার শিয়রে এসে দাঁড়ায়, তবে তুমি দেশকেও জলাঞ্জলি দিতে পারো। কারণ তুমি নিজে না বাঁচলে কিসের বংশ, কিসের গ্রাম, কিসের দেশ? মানুষের কল্যাণকামী শ্রুতিশাস্ত্র তাই বলে, নিজেকে সর্বদা রক্ষা করবে। যাই হোক, বিদুরের এই নীতি উপদেশে ধৃতরাষ্ট্রের কিচ্ছু হলো না। মহাভারতের কবি মন্তব্য করলেন, পুত্র স্নেহে অন্ধ রাজা বিদুরের কথা শুনলেন না। মহাকাব্যের বর্ণনা অনুযায়ী দুর্যোধনকে নিয়ে ধৃতরাষ্ট্রের শতপুত্রের জন্ম হলো এবং তার একটি কন্যাও হলো, যার নাম দুঃশলা। গান্ধারী ছাড়াও একটি বৈশ্যা দাসী ধৃতরাষ্ট্রের ভোগ্যা ছিলেন। তিনি ঠিক বিবাহিতা স্ত্রী নন, অতএব ভোগ্যাত্বই তাঁর বৈশিষ্ট্য। সেই বৈশ্যার গর্ভে ধৃতরাষ্ট্রের আরো একটি পুত্র জন্মালো, তার নাম যুযুৎসু। ক্ষত্রিয়ের ঔরসে বৈশ্যার গর্ভজাত সন্তানের জাত হল করণ। যুযুৎসু এই করণ জাতের শঙ্কর জন্মা। তারপর কি হলো সে গল্প শুনুন মহাভারতের কথা দ্বিসপ্ততি পর্বে। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে, শোনে পুণ্যবান।